আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে, সঙ্গে আছি হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপারফেস্ট ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুবককে পিটিয়ে হত্যায় 3 শিক্ষার্থী আটক ও জাহাঙ্গীরনগরে ছাত্রলীগ নেতা খুন, আইন হাতে তুলে না নিতে স্বরাষ্ট্র উপদেষ্টার আহ্বান। দেশে সার সংকট দ্রুতই কেটে যাওয়ার আশ্বাস, বিদেশি সার কোম্পানির বকেয়া পরিশোধ করা হচ্ছে দাবি। আর্থিক সংস্কার সহ সবখানে অর্থায়ন নিয়ে বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক, প্রতিশ্রুতি অনুযায়ী চলতি অর্থবছরে মিলবে $200 কোটি। সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পুনর্বিবেচনা করতে বিএনপির আহ্বান, আন্দোলনে 4 শহীদ ও আহতদের আর্থিক সহায়তা। মানুষের কর্মকাণ্ডে হুমকিতে পরিবেশ ও বন্যপ্রাণী, ভারসাম্য রক্ষায় সংরক্ষণের সচেতনতা বাড়ানোর পাশাপাশি নানা উদ্যোগ। এবং চেন্নাই টেস্টে হাসান মাহমুদের বোলিংয়ে প্রথম 2 সেশন বাংলাদেশের, অশ্বিনের সেঞ্চুরি ও জাদেজার সঙ্গে বড় পার্টনারশিপে বিপদ কাটালো ভারত। এছাড়াও নিটোল ডাটা বিশেষ সংবাদে যা থাকছে। রাজধানীতে এশিয়ান ট্যুরিজম ফেয়ারের খবর। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদ এবং সংস্কার নিয়ে গঠিত কমিশনের বৈঠক শেষে ব্রিফ করছেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। জনগণের সবার অংশগ্রহণের ভিত্তিতে একটি সুষ্ঠু নির্বাচনের বিষয়টি যেমন আছে, তেমনই ভাবে এই নির্বাচন অনুষ্ঠানের আগে আসলে জনগণের সবার সমর্থন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকারের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে। সেটা হচ্ছে যে বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো গত 15 বছর ধ্বংস করে দেওয়া হয়েছে এবং গত 53 বছর অভিজ্ঞতায় আমরা দেখেছি যেগুলো আসলে কাজ করতে পারছে না জনগণের স্বার্থে, জনগণের জন্য, সেগুলোকে বেলে সাজানো। ফলত প্রাথমিকভাবে এই 4টি সংস্কার কমিশন গঠিত হয়েছে এবং এই 4টি সংস্কার কমিশন আসলে যেই প্রায়োরিটি বেসিসে কাজ করবে, প্রায়োরিটি যেসব আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে, দুর্নীতি বলি, জনপ্রশাসন বলি, পুলিশ বলি, বিচার বিভাগ বলি এবং সংবিধান, বিশেষ করে তো নির্বাচন। ফলত এই জিনিসগুলোকে যদি আমরা গুছিয়ে আনতে পারি, এর পরবর্তীতে আরো অনেকগুলো সংস্কার কমিশনের প্রস্তাবনা আমাদের অলরেডি আছে টেবিলে। তো এই সংস্কার কমিশনগুলো আগামী 3 মাসের ভিতরে স্যার যেভাবে বললেন প্রস্তাবনা সংগ্রহ এবং কনসালটেশন ডায়ালগের ভিতর দিয়ে একটা প্রস্তাবনা উপস্থাপন করবেন গভর্নমেন্টের কাছে। সেটার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এই সময়টা আসলে আমরা জনগণের সাথে সংলাপের ভিত্তিতে, জনগণের বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে সংলাপের ভিত্তিতে আসলে আমরা আমাদের এই কমিশনগুলো কাজ করবে এবং কমিশনগুলো এই ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ স্বাধীন থাকবে, কোন রকম পলিটিক্যাল প্রেসার যেন তাদের উপর না থাকে, সেই ক্ষেত্রে আমরা ওইখানে আমাদের আলোচনা হয়েছে এবং তাদের কার্য পরিধির বিষয়টিও আলোচিত হয়েছে ওখানে। ফলে তো আপনারা এটা খুব শীঘ্রই জানতে পারবেন যে কোন কোন ক্ষেত্রগুলোতে ওনারা কাজ করবেন এবং কারা কারা এই কমিটিগুলোর সদস্য হিসেবে আসবেন। ধন্যবাদ। ঢালাওভাবে নয়, প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে মামলা করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ডিএমপি সদর দপ্তরে তিনি বলেন, আগে পুলিশ মামলা করলেও এখন ভুক্তভোগীরাই মামলা করছেন, যা ইতিবাচক। তদন্ত ছাড়া কাউকে গ্রেফতার না করারও নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গণপিটুনিতে নিহত হওয়ার ঘটনার বিষয়ে আইন নিজের হাতে তুলে না নিয়ে দোষীদের পুলিশের কাছে সোপর্দ করার আহ্বান জানান তিনি। শহীদুল্লাহ রাজু রিপোর্ট। বুধবার রাতে এভাবেই পিটিয়ে হত্যা করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ ওরফে শামীম মোল্লাকে। গত 15 জুলাই রাতে
ভিসির বাসভবনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে গণপিটুনির শিকার হয় সে। পরে গুরুতর আহত অবস্থায় পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাকে। পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করালে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। একই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে এক বহিরাগতকে পিটিয়ে হত্যা করে শিক্ষার্থীরা। এই দুই মর্মান্তিক হত্যাকাণ্ডে দুঃখ প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ঢাকা মহানগর পুলিশের সদর দপ্তরে এক সভা শেষে আইন নিজের হাতে তুলে না নিয়ে অপরাধীদের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি। জনসচেতনতা একটু বাড়াতে হবে। সেদিন কালকে দেখলাম যে ইউনিভার্সিটি ওই যে জাহাঙ্গীরনগর এখানে ধরেন যে তারা তো সবচেয়ে শিক্ষিত, এরা তাদের ক্ষেত্রে এই সচেতনতা আসতে হবে। মানে হয় একজন অন্যায় করলে তারা আইনের হাতে সোপর্দ করেন, কিন্তু এই আইন তো আপনার হাতে তুলে নেওয়ার কারো কিন্তু অধিকার নেই। এটার ক্ষেত্রে আপনারাও একটু আমাদের সাথে কাজ করতে পারেন, জনসচেতনতা বৃদ্ধি করতে হবে, যারা ইনোসেন্ট লোক যেন কোনো অবস্থায় কোনো হেনস্থা না হয়। এখনো অসংখ্য ব্যক্তির বিরুদ্ধে মামলা হচ্ছে। গণমাধ্যমের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রকৃত ভুক্তভোগীরাই এখন মামলা করছেন, তবে নির্দোষ কেউ যেন হয়রানির শিকার না হয় এ বিষয়ে সচেতন হতে হবে। শুধু যারা দোষী তাদেরই নাম দেন, অন্য কারোর নাম দেন না। অন্য কাছে নাম দিলে এটা করতে তদন্ত করতে সময়ও বেশি যাচ্ছে, এবং ডিবিরে আজকে ইনস্ট্রাকশন দিয়ে দিছি তাদের পরিচয় ছাড়া, পরিচয় তারা নিজেরা দিবে, তারপরে ধরবে। এখানে আমার ধরার কথা শুধু ক্রিমিনালদের। পুলিশ যেন জনবান্ধব হয় এই আহ্বান জানিয়ে ঘুষ, দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করার বিষয়ে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এই পর্যন্ত 28টি অভিযোগ দাখিল করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। এতে আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠন যুবলীগ, ছাত্রলীগের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, যাচাই বাছাই শেষে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের সময় যাদের নাম আসবে তাদেরই আসামি হিসেবে বিচার করা হবে। মাজহারুল হক মান্নার রিপোর্ট। জুলাই বিপ্লবের সময় পুলিশের গুলিতে শিক্ষার্থীরা ছাড়াও নিহত হয়েছেন শ্রমিক, দিনমজুররাও। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে দুজন শিক্ষার্থী শাকিল হোসেন ও রায়ান হত্যার অভিযোগের পাশাপাশি ভ্যান চালক জসিমউদ্দিন ও শ্রমিক শাহজাহান হত্যার অভিযোগ দাখিল করা হয়। লাশটা নিয়ে যখন বাড়িতে যাই তখন কই সেটা গুলি খাওয়া লাশ, মার দেওয়া লাউজ করা যেত না, কোনো মানুষের জানাজা পড়তো না। তখন আমরা রাতে 3টার সময় মানে আমরা যারা আত্মীয় স্বজনের মাধ্যমে মনে হয় 12-13 জন মানুষ বড় জোর হইব দাফন কইরা মাটি দেওয়া হয়েছে রাতের 3টার সময়। শেখ হাসিনা সরকারের কয়েকজন সাবেক মন্ত্রী, পুলিশের তৎকালীন আইজি সহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ও র্যাবের তৎকালীন ডিজির বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে। প্রাথমিক বিবেচনা, প্রাথমিক তদন্তে যদি আমরা মনে করি যে সবাইকে আসামি করা প্রয়োজন, তাহলে সবাই আসামি হবে। যদি মনে করি এখান থেকে কিছু লোক বাদ পড়া দরকার, বাদ পড়তে পারে। যদি মনে করি এর সাথে আরও কিছু অ্যাড হবে, সেটাও সংযুক্ত করে আমরা যখন ট্রাইব্যুনাল গঠনের পরে যে ট্রাইব্যুনালের কাছে যখন আবেদনটা করব মামলা হিসেবে, সেইটাই হবে প্রপার মামলা। সেইখানে আমরা সকল আসামির নামটা সেই সময়ে দেব। এই কয়েকটা হচ্ছে আমাদের অভিযোগ গ্রহণ সংক্রান্ত বিষয়। এই আজকের 3টা, গতকালকের 1টা সহ মোট 28টি অভিযোগ এ নিয়ে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এবং প্রসিকিউশনের কাছে জমা পড়েছে। প্রসিকিউশন জানিয়েছেন, তদন্ত সংস্থার প্রথম অভিযোগটি দায়ের করা হয়েছিল 14ই আগস্ট। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। চলতি মৌসুমে দেশে সার সংকট হবে না। সার আমদানি করতে প্রয়োজনীয় ডলার সরবরাহ নিশ্চিত করা হয়েছে বলে চ্যানেল আইকে জানিয়েছেন কৃষি সচিব ডক্টর মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। তিনি বলেন, সার আমদানির জন্য প্রয়োজনীয় ডলারেরও ছাড় দেওয়া হয়েছে। সার আমদানি প্রক্রিয়ার মধ্যে আছে বলে জানান কৃষি সচিব। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। ডলার সংকটের কারণে সাম্প্রতিক সময়ে সার আমদানিতে কিছুটা স্থবিরতা দেখা দেয়। সারের প্রয়োজনীয় মজুত না থাকায় দুশ্চিন্তায় পড়েন কৃষক, কিন্তু এই অবস্থা কেটে যাচ্ছে। প্রায় 12 লক্ষ মেট্রিক টন সার আমাদের নন ইউরিয়া মজুত রয়েছে, যেটা আমাদের এখন অনগোয়িং, প্লাস হচ্ছে আমরা আপকামিং যেগুলো রয়েছে সেগুলো মিলাইলে আমি কোনো সারের সংকট দেখছি না। কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সার আমদানিতে কয়েকটি দেশের কাছে যে বকেয়া ছিল তা প্রায় সব শোধ করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। সেপ্টেম্বর মাসে গত 12 দিনে প্রায় $165 মিলিয়ন বা
প্রায় 20,000 কোটি টাকা দেনা শোধ করা হয়েছে। ডলারের কিছু একটু সংকট রয়েছে, এলসি কলার ক্ষেত্রে কিছুটা সীমাবদ্ধতা ছিল। বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয় বা অর্থ বিভাগ কিন্তু আমাদেরকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সারের যে গ্যাপটা আমাদের ছিল পাওনা, সেটা কিন্তু আমাদেরকে যে পরিমাণ ডলার আমরা পেয়েছি তাতে করে কিন্তু আমরা অনেকটা খুবই আশাবাদী এবং আমরা এখন কনফিডেন্ট যে আমাদের সমস্যা নেই। মাঝখানের একটু ডলারের সার্বিক পরিস্থিতির কারণে একটু গ্যাপ হয়েছে, যেটা অবশ্যই আমরা মনে করছি যে আমরা খুব কনফিডেন্টলি যে এটাকে আমরা কভার করতে পারবো ইনশাল্লাহ। জিটিজুর যে টাকাটা পাওয়ার কথা ছিল রাশিয়া এবং কানাডা, সেটা আমরা পুরোটাই করতে পারবো এবং অন্যান্য যে দেশে ছিল গতকালকে পর্যন্ত সেগুলো সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে, রাশিয়া, মরক্কো, সৌদি আরব এগুলো। এখন জাহাজ ভাড়ার বিষয়টা আছে, সেটা আমরা গ্রাজুয়ালিও দিতে পারবো, কিন্তু আমরা আশা করছি যে সেটা আমরা পাবো। বেসরকারিভাবে সার আমদানিতে ঋণপত্র খুলতে সমস্যা হবে না বলে জানান কৃষি সচিব। এখানে আমরা বেশ কয়েকটা দেশ থেকে এই আমাদের যে নন ইউরিয়া সার সেগুলো আমরা সংগ্রহ করি, যেমন সৌদি আরব, মরক্কো, চীন, তিউনিসিয়া, কানাডা, এইসব দেশ থেকে আমরা এগুলো এনে থাকি। আমরা যেটা বলবো, এই মুহূর্তে যে সারের মজুত রয়েছে তাতে আমরা আগামী ডিসেম্বর পর্যন্ত বোথ ইউরিয়া নন ইউরিয়া আমরা খুব কমফোর্টেবলি আমাদের কৃষকদের চাহিদা সেটা মেটাতে পারবো। আসন্ন রবি শস্য মৌসুমের আগেই প্রয়োজনীয় সার আমদানি করা হবে, সাথে দীর্ঘমেয়াদে মজুত বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কৃষি সচিব। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, যোগাযোগ অবকাঠামো এমনকি আর্থিক সংস্কার সবখানি অর্থায়ন নিয়ে বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক। সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার এই আশার কথা শুনিয়েছেন। প্রতিশ্রুতি অনুযায়ী চলতি অর্থবছরে $2 বিলিয়ন পাশাপাশি বহু বছর ধরে পাইপলাইনে থাকা $9 বিলিয়ন থেকে সরকার চাইলে বাজেট সহায়তা বাবদ আরও $1 বিলিয়ন খরচেও সায় থাকবে বহুজাতিক প্রতিষ্ঠানটির। রিজভি নেওয়াজের রিপোর্ট। প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের ইতিবাচক ভাবমূর্তির ফলে উন্নয়ন সহযোগীরা ঋণ এবং কারিগরি সহায়তা নিয়ে এগিয়ে আসছে। গত এক মাসে বিশ্বব্যাংক, এডিবি, আইডিবি, ইউএসএআইডি সহ বিভিন্ন সংস্থা এবং দেশ নতুন সরকারের পাশে থাকার ইচ্ছার কথা জানিয়েছেন। বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজারের সংক্ষিপ্ত কিন্তু ফলপ্রসূ বৈঠকটিও সেই সদিচ্ছার প্রতিফলন। এবং মোটামুটি কিন্তু কংক্রিট করে বলছে কী কী সহায়তা দেবে, এবং ওয়ার্ল্ড ব্যাংকের সাথে সাথে অন্যান্য ডোনারের ব্যাপারে বলেছে একসাথে কোঅর্ডিনেট করবে এবং ফান্ড, কারিগরি সহায়তা এবং অন্যান্য ব্যাপারে তাদের কোনো কার্পণ্য থাকবে না। এটা We're looking at a figure around maybe a little more than $2 billion for our fiscal year. In addition, Bangladesh has existing projects with an undispersed balance of about $9 billion. A lot of these are important investments, but some of that money we might be able to repurpose for more urgent needs. সচিবালয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর আর্থিক খাত সংস্কার নিয়ে সহযোগিতার বিষয়ে আলোচনা হয় বাংলাদেশ ব্যাংকে। We intend to continue this strong support at a time in which Bangladesh is going through some very important reforms. And I was encouraged by the plans that the governor of Bangladesh Bank laid out, and we will discuss further how we can best support their implementation. এককভাবে বিশ্বব্যাংক বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী। 52টি প্রকল্পে প্রায় $16 বিলিয়ন অর্থায়ন রয়েছে সংস্থাটির। রিজভি নেওয়াজ, চ্যানেল আই, ঢাকা। ডলারের অভাবে দেশে জ্বালানি ও বিদ্যুৎ সংকট হবে না বলে আশা করছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফায়জুল কবির খান। গ্যাসের মজুদ দিন দিন কমতে থাকায় অনুসন্ধান বাড়ানো হবে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে হওয়া আগের চুক্তিগুলো পর্যালোচনা করে অনিয়ম থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। দেশে এখন প্রমাণিত গ্যাসের মজুদ 8.66 টিসিএফ, বছরে 1 টিসিএফ চাহিদা হিসাবে, যা গড়ে 8 বছরের সমান। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে গ্যাসের মজুদ পর্যালোচনা বৈঠকে এই তথ্য জানানো হয়। এ অবস্থায় শিল্প কারখানা ও বিদ্যুৎ উৎপাদন ঠিক রাখতে আমদানির পাশাপাশি দেশের গ্যাস অনুসন্ধান বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা। বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে, গ্যাসের অভাবে আমাদের শিল্প কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। আমরা চাই যে এই যে গ্যাসের যেখানে যে সম্ভাবনা আছে, অনশোর হোক কিংবা অফশোর হোক, এটাকে আমরা বের করতে চাই। আমরা এরকম 100টা আরও কূপ খনন করার উদ্যোগ নিয়েছি। বেছে বেছে নয়, সব চুক্তি পর্যালোচনা শেষে
ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। ওনাদেরকে এই কমিটি করার পর আমরা যদি নিজের ব্যবস্থা নিতে শুরু করি তাহলে সেটা তো ঠিক হবে না, তাদের প্রতি অন্যায় হবে এক। তারপর 2 নম্বর হচ্ছে আপনারাই তো তখন প্রশ্ন তুলবেন যে আপনারা বেছে বেছে করতেছেন কিংবা একে টার্গেট করতেছেন, ওকে টার্গেট করতেছেন। আমরা তো কাউকে টার্গেট করতে চাই না, তো ওই জন্য ওনারা যা পরামর্শ দেবেন আমরা সেই পাবো। যতক্ষণ একটা চুক্তি বলবৎ থাকে তখন চুক্তিটা তো আপনি অনুসরণ করতে পারেন। আপনি যদি এটা রিনেগোশিয়েট যতক্ষণ পর্যন্ত না করতে কিংবা চুক্তি যতক্ষণ পর্যন্ত বাতিল না করতেছে ততক্ষণ পর্যন্ত চুক্তি অনুসারে আমাদেরকে কাজ করতে। উপদেষ্টা বলেন, ডলারের কারণে গ্যাস ও বিদ্যুৎ সংকট হবে না। উন্নয়ন সহযোগীদের কাছে বাজেট সহায়তা চাওয়া হয়েছে। বিশ্ব ব্যাংক এবং বিভিন্ন জায়গা থেকে দ্রুত ডিসবার্সমেন্ট হবে, এরকম অর্থ ছাড় হবে, এরকম একটা প্রতিশ্রুতি আমরা পেয়েছি। আমরা আশা করি যে এই যে সংকটের কারণে, ডলার সংকটের কারণে যে জ্বালানি আমদানি যে ব্যাহত হয়েছে কিংবা বিদ্যুতের আমদানি কিংবা বিদ্যুতের পেমেন্ট ব্যাহত হয়েছে, এটা আমরা আশা করি যে এই শীতের আগে, এই শীতের মধ্যেই আমরা করতে পারবো। বৈঠকে ভোলায় গ্যাসের মজুদ নিয়ে গণমাধ্যমে ভুল তথ্য প্রচার হয়েছে জানিয়ে বলা হয়, সেখানে প্রমাণিত মজুদ আছে 2 TCF এর কিছু বেশি। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। সকালে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে আন্দোলনে ঠাকুরগাঁওয়ের শহীদ পরিবার ও আহতদের সাথে সাক্ষাৎ ও সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, যেসব এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সেখানে ম্যাজিস্ট্রেটি পাওয়ার ঠেকা আছে। এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ম্যাজিস্ট্রেসি পাওয়ার আমি মনে করি যে সেই সমস্ত এলাকাতে দেওয়া দরকার যে সমস্ত এলাকাতে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, কিন্তু যে সমস্ত এলাকাতে শীতপুর আছে, শান্তিপূর্ণ আছে, যেখানে রাজনৈতিক নেতা কর্মীরাই সমস্ত বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করছেন, সেইখানে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে আবার নতুন সমস্যা তৈরি করা সমীচীন হবে না, বুদ্ধিমানের কাজ। আমি তাই অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করবো তারা বিষয়টি পুনর্বিবেচনা করবেন এবং কখনোই এমন কোনো ব্যবস্থা নেবেন না সামগ্রিকভাবে তাদের জন্য বুমেরাং হবে, দেশের মানুষের জন্য বুমেরাং হয়ে যাবে। জুলাই বিপ্লবে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া মেট্রো রেল স্টেশন চালু হচ্ছে শুক্রবার। এর মধ্য দিয়ে সপ্তাহে 7 দিনই চলবে মেট্রো রেল। বৃহস্পতিবার মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান DMTCL এর ব্যবস্থাপনা পরিচালক ব্রিফিংয়ে এ তথ্য জানান। শিগগিরই মিরপুর 10 স্টেশন চালুর জন্য কাজ করা হচ্ছে বলেও জানান তিনি। লাইলা নওশিনের রিপোর্ট। জুলাই বিপ্লবের সময় ক্ষতিগ্রস্ত হওয়ার 1 মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর 28 আগস্ট চালু হয় মেট্রো রেল। তবে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। যাত্রীদের ভোগান্তি বিবেচনায় এনে প্রাথমিকভাবে সংস্কার করে শুক্রবার থেকে চালু হচ্ছে মেট্রো রেলের কাজীপাড়া স্টেশন। ক্ষতিগ্রস্ত মিরপুর 10 মেট্রো রেল স্টেশনও দ্রুতই চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সম্মিলিত প্রচেষ্টায় আমরা এটা স্বল্প খরচে আমরা বলবো যে কাজীপাড়াটা জনগণের জন্য কালকে উন্মুক্ত করে দিচ্ছে। প্রাথমিকভাবে 270 দিনের কথা বলা ছিল, যদি পুরো সিস্টেমটা আমরা বাইরে থেকে আনি, এটা হচ্ছে আমাদের কনসালটেন্ট প্রাথমিক যে রিপোর্ট দিয়েছিল, এই যে কমিটিটা করা হয়েছিল, বাট আমরা চেষ্টা করতেছি সময়টা যত দ্রুত কমিয়ে এনে জনগণকে যত তাড়াতাড়ি প্রশান্তিটা দিতে পারে, প্লাস সেফটি ইস্যুটা আমাদের কনসিডারে নিতে হচ্ছে। একই সাথে শুক্রবারও মেট্রো রেল চলবে। এখন থেকে প্রতিদিনই চলাচল করবে মেট্রো রেল। তবে প্রতি শুক্রবার দুপুর 3:30 থেকে রাত 9টা পর্যন্ত উত্তর থেকে মতিঝিল রুটে এবং দুপুর 3:50 থেকে 9:40 পর্যন্ত মতিঝিল থেকে উত্তর রুটে চলবে মেট্রো। 20 তারিখ 3:30 থেকে মেট্রো রেলের শনি শুক্রবারের অপারেশন উত্তর থেকে শুরু হবে এবং মতিঝিলে এটা শেষ হবে। এখন শুরু হচ্ছে আমাদের 7 দিনের মেট্রো রেলের যাত্রা। বুধবার বিজয় সরণি এবং ফার্মগেট স্টেশনের মধ্যবর্তী স্থানে একটি পিয়ার এবং ভায়াডাক্টের মধ্যবর্তী স্থানের ইলাস্টোমেরিক বিয়ারিং প্যাড স্থানচ্যুত হওয়ায় মেট্রো রেলের 11 ঘন্টা বন্ধ থাকে আগারগাঁও থেকে মতিঝিল অংশের চলাচল। কারিগরি ত্রুটির কারণ অনুসন্ধান এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে 7 সদস্য বিশিষ্ট কারিগরি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন DMTCL এর ব্যবস্থাপনা পরিচালক। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা।
রাজধানীর কোতোয়ালি থানার বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা আইনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার সকালে আসামিদের আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। রিমান্ডের বিরোধিতা করে আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক সেই আবেদন নাকচ করে রিমান্ডের আদেশ দেন। এর আগেও সালমান এফ রহমান ও আনিসুল হক কয়েক দফায় রিমান্ড ছিলেন। 13 আগস্ট নৌপথে দেশ ছেড়ে পালানোর সময় সালমানের পাশাপাশি সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে রাজধানীর সদরঘাট থেকে গ্রেফতার করে পুলিশ। নতুন কোনো ইটভাটার অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সেই সাথে 3491টি অবৈধ ইটভাটা বন্ধ করা হবে বলেও জানান তিনি। সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে পরিবেশ অধিদপ্তর এবং বাংলাদেশ ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি। সভায় পরিবেশ বান্ধব ইট উৎপাদন, ইটভাটার আধুনিকায়ন এবং কার্বন নির্গমন কমানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আমরা নতুন করে আর কোনো ইটভাটার লাইসেন্স দিচ্ছি না, দিলেই তো বিপদ, কারণ ওদেরকে তো রাখা যাচ্ছে না। 2 নাম্বার হচ্ছে যে আমরা পার্বত্য চট্টগ্রামে যে ইটভাটাগুলো আছে সেগুলো আসলে বৈধতার কোনো কারণই নেই, তারা সরকারের সিদ্ধান্তের বাইরে গিয়ে তারা করেছে। মাটি দিয়ে আর ইট বানানোর দিন এখন নাই, এটা মেনে নিতে হবে সবাই। যাদের পরিবেশগত ছাড়পত্র নাই 3491, তাদের ব্যাপারে আমাদের অবস্থান বদলাবে না। ভৌগোলিক অবস্থান ও ঋতু বৈচিত্র্যের কারণে এদেশে বিভিন্ন ধরনের বনভূমি গড়ে উঠেছে। এসব বন আর বনভূমি বন্যপ্রাণীর প্রধান আবাসস্থল। তবে মানুষের বিভিন্ন কর্মকাণ্ডে একদিকে যেমন প্রাকৃতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে হুমকিতে অসংখ্য বন্যপ্রাণী। পরিবেশের ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। বন্যপ্রাণীর আবাসস্থল সংরক্ষণ নিয়ে আফরোজা হাসির প্রতিবেদন। সবুজ শ্যামলিমায় পরিপূর্ণ বাংলাদেশ। এদেশের উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলে পাহাড়ি বন, মধ্যাঞ্চল ও উত্তর পশ্চিমাঞ্চলের শালবন এবং বঙ্গোপসাগরের কোল ঘেঁষে গড়ে উঠেছে সুন্দরবন। আরও আছে উপকূলীয় ও গ্রামীণ বন। যুগ যুগ ধরে এসব বন বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীকে লালন করে আসছে। এদেশে নদ-নদী, খাল-বিল, হাওর-বাওর সহ বিভিন্ন জলাভূমিতেও বন্যপ্রাণী বিচরণ করে। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি নির্বিচারে বৃক্ষনিধন, কৃষিকাজ, ঘরবাড়ি তৈরি ও কলকারখানা স্থাপন সহ মানবসৃষ্ট নানা কারণে বনাঞ্চল ধ্বংস হয়েছে। এতে গত 100 বছরে বাংলাদেশ থেকে 31 প্রজাতির বন্যপ্রাণী বিলুপ্ত হয়েছে। 24টি বন্যপ্রাণী অভয়ারণ্যের পাশাপাশি দেশে 19টি জাতীয় উদ্যান ঘোষণা ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে দর্শনার্থীদের বিনোদনের পাশাপাশি বন্যপ্রাণীর আবাসস্থল সংরক্ষণ করা হচ্ছে। মহাবিপন্ন পাখি, শকুনের আবাসস্থল সংরক্ষণে নিরাপদ এলাকা চিহ্নিত করা হয়েছে। জলজ স্তন্যপায়ী প্রাণী ডলফিন সংরক্ষণে সুন্দরবন ও পাবনায় রয়েছে 3টি ডলফিন অভয়ারণ্য। টাঙ্গুয়ার হাওর, হাকালুকি হাওর, হাইল হাওর, নিঝুম দ্বীপ, গাঙ্গুইয়ার চর ও সোনাদিয়া দ্বীপকে ফ্লাইওয়ে সাইট ঘোষণা করা হয়েছে। সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণে রয়েছে সোয়াচ অব নো গ্রাউন্ড এবং সেন্ট মার্টিন মেরিন প্রোটেক্টেড এরিয়া। বন্যপ্রাণীর আবাসস্থলের নিরাপত্তা প্রদানে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিতের পাশাপাশি গবেষণার পরিধি বৃদ্ধি করা প্রয়োজন। জনগণকে সম্পৃক্তকরণ সহ সমন্বিত উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে বন্যপ্রাণীর আবাসস্থল সংরক্ষণ করা সম্ভব। আর তাহলে আগামী প্রজন্মের জন্য নিশ্চিত হবে বন্যপ্রাণী সমৃদ্ধ, সুস্থ, সুন্দর পৃথিবী। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। বন্যপ্রাণীর আবাসস্থল সংরক্ষণ নিয়ে পর্ব দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। এবার বাংলাদেশ ভারত টেস্ট সিরিজ প্রসঙ্গ।
সংবাদে পেজার বিস্ফোরণের পর লেবাননের বিভিন্ন স্থানে বুধবার ওয়াকিটকি বিস্ফোরণে অন্তত ৩৭ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৪৫০ জনের বেশি। এবার আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ, দুঃখিত, নিটল ডাটা বিশেষ সংবাদ। দেশের পর্যটন শিল্পে গতি ফেরাতে রাজধানীতে শুরু হয়েছে ৩ দিনের ১১তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার। মেলায় অংশ নিয়ে উদ্যোক্তারা বলেছেন, এই ধরনের আয়োজনের মাধ্যমে পর্যটকদের কাছে দ্রুত পৌঁছাতে পারছেন তারা। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। বন্দরনগরী চট্টগ্রামে বিশ্বের অন্যতম ব্র্যান্ড কনকা গ্রি ও হাইকো ইলেকট্রনিক্স ও হোম অ্যাপারেলসের পণ্যের নতুন একটি বিক্রয় কেন্দ্র চালু হয়েছে। নগরী চকবাজার কাপাসগোলা সড়কে বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন ইলেকট্রোমার্ট বাংলাদেশ চেয়ারম্যান মোহাম্মদ নুরুন নেওয়া সেলিম। এ সময় গ্রুপের ন্যাশনাল সেলস ম্যানেজার মোহাম্মদ জুলহাক হোসেন সহ ব্যবসায়ী নেতারা ছিলেন। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল এই সংবাদে। এবার খেলার খবর। সিরিজের পঞ্চম ও শেষ টি-20তে শ্রীলঙ্কার নারী এ দলকে ৮ উইকেটে হারিয়ে ৪-১ ব্যবধানে সিরিজ জিতল বাংলাদেশ নারী এ দল। সংবাদ শেষ করব সবশেষে সুপারফেস্ট 45 সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুবককে পিটিয়ে হত্যায় ৪ শিক্ষার্থী আটক ও জাহাঙ্গীরনগরের ছাত্রলীগ নেতা খুন আইন হাতে তুলে না নিতে স্বরাষ্ট্র উপদেষ্টার আহ্বান। দেশের সার সংকট দ্রুতই কেটে যাওয়ার আশ্বাস, বিদেশি সার কোম্পানির বকেয়া পরিশোধ করা হচ্ছে দাবি। আর্থিক সংস্কার সহ সবখানি অর্থায়ন নিয়ে বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক, প্রতিশ্রুতি অনুযায়ী চলতি অর্থবছরে মিলবে $200 কোটি। সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পুনর্বিবেচনা করতে বিএনপির আহ্বান, আন্দোলনে 4 শহীদ ও আহতদের আর্থিক সহায়তা। মানুষের কর্মকাণ্ডে হুমকিতে পরিবেশ ও বন্যপ্রাণী, ভারসাম্য রক্ষায় সংরক্ষণের সচেতনতা বাড়ানোর পাশাপাশি নানা উদ্যোগ। এবং চেন্নাই টেস্টে হাসান মাহমুদের বোলিংয়ে প্রথম 2 সেশন বাংলাদেশের, অশ্বিনে সেঞ্চুরি ও জাদেজার সঙ্গে বড় পার্টনারশিপে বিপদ কাটালো ভারত। এই ছিল সংবাদ আয়োজন, ধন্যবাদ সবাইকে।